চীনা সভ্যতার ইতিহাস হাজার হাজার বছর ধরে বিস্তৃত, যা প্রাচীনকাল থেকেই অবিচ্ছিন্নভাবে বিকশিত হয়েছে। এই সভ্যতা শুধু চীনেই নয়, সমগ্র পূর্ব এশিয়ার সংস্কৃতি, প্রশাসন, শিক্ষা, সামরিক কৌশল, অর্থনীতি এবং দর্শনের ওপর গভীর প্রভাব ফেলেছে। চীনের উদ্ভাবনী চিন্তাধারা ও প্রশাসনিক কাঠামো প্রতিবেশী দেশগুলোতে গ্রহণযোগ্যতা পেয়েছে এবং তাদের সমাজ ব্যবস্থার গঠনে ভূমিকা রেখেছে। কনফুসিয়ানিজম, তাওবাদের মতো দর্শনীয় মতবাদগুলো শিক্ষা ও নৈতিকতার ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন এনেছে। চীনের অর্থনৈতিক উন্নতি ও সামরিক কৌশলও পূর্ব এশিয়ার অন্যান্য জাতির জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। এই দীর্ঘ ইতিহাস চীনা সভ্যতাকে বিশ্বে অন্যতম প্রভাবশালী ও স্থায়ী সভ্যতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। শাং, ঝৌ, কিন এবং হান রাজবংশ চীনের ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শাং রাজবংশ ছিল চীনের প্রথম ঐতিহাসিক রাজবংশ, যারা ব্রোঞ্জ যুগের উন্নয়ন এবং লিখিত ভাষার সূচনা করেছিল। ঝৌ রাজবংশ দীর্ঘ সময় ধরে শাসন করে কনফুসিয়ানিজম ও ফিউডাল ব্যবস্থার ভিত্তি স্থাপন করে। কিন রাজবংশ চীনকে প্রথমবারের মতো একীভূত করে এবং কেন্দ্রীভূত প্রশাসন ও মহাপ্রাচীর নির্মাণের সূচনা করে। হান রাজবংশ চীনের স্বর্ণযুগ হিসেবে পরিচিত, যেখানে বিজ্ঞান, প্রযুক্তি ও বাণিজ্য ব্যাপক অগ্রগতি লাভ করে। এই রাজবংশগুলোর অবদান চীনের সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক ভিত্তি স্থাপনে অপরিসীম এবং তাদের প্রভাব আজও চীনা সমাজে বিদ্যমান। শাং রাজবংশকে চীনের প্রথম প্রত্নতাত্ত্বিকভাবে নিশ্চিত রাজবংশ হিসেবে গণ্য করা হয়। এই রাজবংশের শাসনকাল আনুমানিক খ্রিস্টপূর্ব ১৬০০ থেকে ১০৪৬ সালের মধ্যে বিস্তৃত ছিল। শাং যুগে সমাজ ও সংস্কৃতির নানা দিকের বিকাশ ঘটেছিল, যার মধ্যে ব্রোঞ্জ প্রযুক্তির আবির্ভাব বিশেষভাবে উল্লেখযোগ্য। ব্রোঞ্জের অস্ত্র, পাত্র ও ধর্মীয় সামগ্রী নির্মাণে শাং কারিগরদের দক্ষতা ছিল অসাধারণ। এই প্রযুক্তিগত অগ্রগতি শাং রাজবংশের সামরিক শক্তি ও সাংস্কৃতিক প্রভাবকে আরও সুদৃঢ় করেছিল। প্রত্নতাত্ত্বিক খননে পাওয়া ব্রোঞ্জের নিদর্শন ও অন্যান্য নিদর্শন শাং সভ্যতার সমৃদ্ধ ইতিহাসের সাক্ষ্য বহন করে। শাং রাজবংশের রাজধানী শহরগুলি ছিল চীনের প্রাচীন সভ্যতার গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই নগরীগুলোতে রাজকীয় আচার অনুষ্ঠান, রাজনৈতিক সিদ্ধান্ত এবং সামরিক কর্মকাণ্ডের সমন্বয় ঘটত। রাজধানীগুলোতে রাজা ও অভিজাতরা বসবাস করতেন এবং এখান থেকেই শাসন ব্যবস্থা পরিচালিত হতো। ধর্মীয় ও সামাজিক রীতিনীতির চর্চা, দেবতাদের উদ্দেশ্যে বলি এবং উৎসব পালনও এই কেন্দ্রগুলোতে অনুষ্ঠিত হতো। শাং যুগে অরাকল বন লিপির উদ্ভব ঘটে, যা ভবিষ্যৎ জানার জন্য পশুর হাড়ে খোদাই করা হতো। এই লিপি চীনা লেখার আদিরূপ হিসেবে বিবেচিত হয় এবং শাং সভ্যতার ইতিহাস জানার গুরুত্বপূর্ণ উৎস। রাজধানী শহরগুলোর এই বহুমাত্রিক ভূমিকা শাং রাজবংশকে সাংস্কৃতিক ও প্রশাসনিকভাবে সমৃদ্ধ করেছিল। অরাকল বন ডিভিনেশন ছিল প্রাচীন চীনে ভবিষ্যৎ জানার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। এই প্রক্রিয়ায় গরু বা কচ্ছপের খোলসের ওপর প্রশ্ন খোদাই করা হতো এবং তারপর আগুনে গরম করে ফাটল সৃষ্টি করা হতো। ফাটলের ধরন দেখে পুরোহিতরা দেবতাদের বার্তা ব্যাখ্যা করতেন। এই প্রথা শুধু ধর্মীয় আচার অনুষ্ঠানের অংশই ছিল না, বরং রাজা ও শাসকদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণেও সহায়ক ছিল। অরাকল বনের ওপর খোদাই করা চিহ্ন ও লেখাগুলোই পরবর্তীতে চীনা লিপির ভিত্তি হিসেবে বিবেচিত হয়। তাই এটি চীনা সভ্যতার ইতিহাসে ধর্ম, রাজনীতি ও ভাষার বিকাশে এক অনন্য ভূমিকা রেখেছে। শাং রাজবংশের সমাজ ব্যবস্থা ছিল অত্যন্ত কঠোর ও স্তরবিন্যস্ত। সমাজের শীর্ষে ছিলেন রাজা, যিনি দেবতুল্য মর্যাদা ভোগ করতেন এবং জনগণের কাছে ঈশ্বরের প্রতিনিধি হিসেবে বিবেচিত হতেন। রাজপরিবার ও অভিজাত শ্রেণী ছাড়াও কৃষক, কারিগর ও দাসদের নিয়ে গঠিত ছিল সমাজের নিম্নস্তর। শাং ধর্মে পূর্বপুরুষ পূজা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা বিশ্বাস করত পূর্বপুরুষেরা জীবিতদের ভাগ্য নির্ধারণে প্রভাব ফেলেন। রাজা ও অভিজাতরা নিয়মিত পূর্বপুরুষদের উদ্দেশ্যে বলি দিতেন এবং নানা আচার অনুষ্ঠান পালন করতেন। এই ধর্মীয় বিশ্বাস ও সামাজিক কাঠামো শাং সমাজের প্রতিটি স্তরে গভীর প্রভাব ফেলেছিল। শাং যুগে যুদ্ধ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সময়ে সামরিক কৌশল ও প্রযুক্তির উল্লেখযোগ্য উন্নতি দেখা যায়। ব্রোঞ্জের অস্ত্র, যেমন তলোয়ার, বর্শা ও কুড়াল, সৈন্যদের হাতে শক্তি ও আধিপত্য এনে দেয়। সংগঠিত সেনাবাহিনী গঠন করে শাং শাসকরা তাদের সামরিক শক্তিকে আরও সুসংহত করেন। এই উন্নত অস্ত্র ও কৌশল ব্যবহার করে তারা পার্শ্ববর্তী উপজাতিদের উপর আধিপত্য প্রতিষ্ঠা করে।
শাং সাম্রাজ্যের বিস্তার ও স্থায়িত্বে এই সামরিক শ্রেষ্ঠত্ব মুখ্য ভূমিকা রাখে। যুদ্ধের মাধ্যমে তারা নতুন অঞ্চল দখল করে এবং তাদের সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রভাব বিস্তার করে। শাং রাজবংশের অর্থনীতি মূলত কৃষি, পশুপালন এবং ব্রোঞ্জ শিল্পের উপর নির্ভরশীল ছিল। ধান, গম ও বাজরা চাষের মাধ্যমে খাদ্য উৎপাদন নিশ্চিত করা হতো। গবাদি পশু যেমন গরু, ছাগল ও শূকর পালন তাদের জীবিকা ও উৎসবের গুরুত্বপূর্ণ অংশ ছিল। ব্রোঞ্জ নির্মাণে দক্ষতা তাদের অস্ত্র, সরঞ্জাম ও ধর্মীয় সামগ্রী তৈরিতে অগ্রণী করেছিল। খাদ্য সংরক্ষণের জন্য উন্নত কৌশল এবং জল ব্যবস্থাপনার মাধ্যমে তারা দুর্ভিক্ষ ও খরার সময়ও খাদ্য সরবরাহ বজায় রাখতে পারত। এসব ব্যবস্থাপনা শাং সমাজের স্থিতিশীলতা ও উন্নতির ভিত্তি গড়ে তুলেছিল। শাং রাজবংশের সাংস্কৃতিক ও শিল্পকীর্তি চীনের প্রাচীন ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য। এই যুগে জেড বা নেফ্রাইট পাথরের অলঙ্কার অত্যন্ত জনপ্রিয় ছিল, যা সূক্ষ্ম কারুকার্য ও নিখুঁত নকশার জন্য বিখ্যাত। শাং শিল্পীরা জেড খোদাই করে নানা ধরনের প্রতীক ও প্রাণীর অবয়ব ফুটিয়ে তুলতেন, যা ধর্মীয় ও সামাজিক মর্যাদার প্রতীক ছিল। এছাড়া ব্রোঞ্জের পাত্র নির্মাণে শাংরা অসাধারণ দক্ষতা অর্জন করেছিল। এই ব্রোঞ্জ পাত্রগুলোতে জটিল নকশা ও অলঙ্করণ দেখা যায়, যা প্রধানত ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্যবহৃত হতো। এসব শিল্পকর্ম শাং সভ্যতার নান্দনিকতা ও প্রযুক্তিগত উৎকর্ষের সাক্ষ্য বহন করে। শাং রাজবংশের পতনের পেছনে একাধিক কারণ কাজ করেছিল। রাজবংশের অভ্যন্তরীণ দুর্বলতা, যেমন প্রশাসনিক অদক্ষতা ও নেতৃত্বের অভাব, রাজ্যের স্থিতিশীলতাকে নষ্ট করেছিল। দুর্নীতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল, যার ফলে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পায়। রাজপরিবারের অতি ব্যয়বহুল জীবনযাপন এবং অপ্রয়োজনীয় বিলাসিতা রাজকোষকে দুর্বল করে তোলে। এইসব ব্যয় কারণে কৃষক ও সাধারণ জনগণের ওপর করের বোঝা বাড়ে, ফলে জনগণের মধ্যে বিদ্রোহের মনোভাব সৃষ্টি হয়। এসব অভ্যন্তরীণ সমস্যার পাশাপাশি বাইরের আক্রমণও রাজবংশের পতনকে ত্বরান্বিত করে। ঝৌ রাজবংশের উত্থান চীনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। শেষ শাং রাজাকে পরাজিত করার পর ঝৌরা ক্ষমতা গ্রহণ করে এবং নতুন এক যুগের সূচনা করে। এই রাজবংশ চীনের সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশ হিসেবে পরিচিত, যার শাসনকাল প্রায় 800 বছর স্থায়ী ছিল। ঝৌ শাসকরা নতুন প্রশাসনিক ব্যবস্থা ও সামাজিক কাঠামো গড়ে তোলে, যা পরবর্তী যুগের জন্য ভিত্তি স্থাপন করে। তাদের শাসনামলে চীনা সংস্কৃতি, দর্শন ও প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়। ঝৌ রাজবংশের উত্থান চীনের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করে। ঝৌ রাজবংশের স্বর্গের আদেশ ধারণা ছিল চীনা শাসনের এক মৌলিক ভিত্তি। এই ধারণা অনুযায়ী স্বর্গ বা উচ্চতর শক্তি ন্যায়বান ও যজ্ঞ শাসককে রাজত্ব করার অধিকার দেয়। শাসক যদি অন্যায় বা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে, তবে স্বর্গ তার সমর্থন প্রত্যাহার করে নেয় এবং নতুন শাসকের উত্থান বৈধ হয়ে ওঠে। এই নীতির মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা ও নৈতিক দায়িত্ববোধ প্রতিষ্ঠিত হয়। 2000 বছরেরও বেশি সময় ধরে চীনা রাজারা নিজেদের শাসনের বৈধতা এই আদেশের মাধ্যমে ব্যাখ্যা করতেন। ফলে এটি কেবল রাজনৈতিক নয়, সামাজিক ও নৈতিক ক্ষেত্রেও গভীর প্রভাব ফেলেছে। ঝৌ রাজবংশকে দুটি প্রধান সময়ে ভাগ করা হয়েছিল, পশ্চিম ঝৌ এবং পূর্ব ঝৌ। এই সময়ে রাজারা একটি ফিউডাল ব্যবস্থা চালু করেন, যেখানে রাজপরিবার এবং বিশ্বস্ত অভিজাতদের মধ্যে জমি ভাগ করে দেওয়া হতো। এই ব্যবস্থার ফলে স্থানীয় শাসকরা তাদের নিজ নিজ অঞ্চলে কর্তৃত্ব বজায় রাখতেন, তবে তারা কেন্দ্রীয় রাজ্যের প্রতি আনুগত্য প্রকাশ করতেন। ফিউডাল ব্যবস্থার কারণে রাজ্য জুড়ে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়। স্থানীয় শাসকরা নিজেদের অঞ্চলে শাসন করলেও তারা ঝৌ রাজাকে সর্বোচ্চ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি দিতেন। এই কাঠামো দীর্ঘ সময় ধরে ঝৌ রাজবংশের শাসনকে টিকিয়ে রাখতে সহায়তা করে। পূর্ব ঝৌ যুগে চীনের রাজনৈতিক কাঠামো নাটকীয়ভাবে পরিবর্তিত হয়। ঝৌ রাজাদের ক্ষমতা ক্রমশ দুর্বল হয়ে পড়ে, ফলে স্থানীয় অভিজাতরা আরও শক্তিশালী হয়ে ওঠে। এই অভিজাতরা নিজেদের অঞ্চল শাসন করতে শুরু করে এবং কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ এড়িয়ে চলে। এর ফলে চীন ছোট ছোট প্রতিদ্বন্দ্বী রাজ্যে বিভক্ত হয়ে যায়। প্রতিটি রাজ্য নিজেদের স্বার্থে লড়াই করতে থাকে, যার ফলে দেশজুড়ে অস্থিরতা ও সংঘাত বৃদ্ধি পায়। এই সময়টি চীনের ইতিহাসে বিভাজন ও প্রতিযোগিতার যুগ হিসেবে পরিচিত। চুনিউ ও যুদ্ধরত রাজ্য যুগ চীনের ইতিহাসে এক অস্থির সময় ছিল, যেখানে রাজনৈতিক অস্থিরতা ও ক্ষমতার লড়াই ছিল নিত্যদিনের ঘটনা।
এই সময়ে বহু ছোট ও বড় রাজ্য নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার জন্য একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করত। তবে এই অস্থিরতার মাঝেও চীনা সভ্যতায় এক অসাধারণ সাংস্কৃতিক ও বৌদ্ধিক জাগরণ ঘটে। কনফুসিয়াস, লাওজু এবং অন্যান্য দার্শনিকেরা তাদের চিন্তাধারা ও শিক্ষার মাধ্যমে সমাজকে গভীরভাবে প্রভাবিত করেন। সাহিত্য, দর্শন ও বিজ্ঞানেও এই সময়ে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়। ফলে এই যুগ শুধু সংঘাতের নয়, বরং চিন্তার মুক্তি ও সৃজনশীলতার জন্য স্মরণীয় হয়ে আছে। চীনের ইতিহাসে কনফুসিয়াস, লাওজি, মোজি এবং ঝুয়াংজির মতো প্রভাবশালী দার্শনিকদের আবির্ভাব একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাদের চিন্তাধারা চীনা সমাজ ও নৈতিকতার ভিত্তি গড়ে তুলতে সহায়ক হয়েছে। কনফুসিয়াসের নীতিবোধ, লাওজির দাওবাদের দর্শন, মোজির সর্বজনীন ভালোবাসা এবং ঝুয়াংজির স্বাধীন চিন্তা চীনা সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছে। এই দার্শনিকদের শিক্ষা সমাজে শৃঙ্খলা, ন্যায়বিচার এবং পারস্পরিক সম্মান প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাদের দর্শন পরবর্তী যুগের চিন্তাবিদদেরও অনুপ্রাণিত করেছে এবং আজও চীনা জীবনে তাদের প্রভাব বিদ্যমান।